ওকে, তাহলে আমরা স্টার্ট করি। Recording in progress. ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব একদম ফার্স্ট চ্যাপ্টার তোমাদের এ টু সিলেবাসের সার্কুলার মোশন। সবাই নোটস কপি হাতে নাও এবং আমি যা যা লিখবো, যা যা নোটস করতে বলবো সবকিছু নোটস করবে। সার্কুলার মোশন। What is the meaning of circular motion? Like কোন একটা কিছুকে সেন্টার করে, কোন একটা পয়েন্টকে সেন্টার করে যদি কোন একটা অবজেক্ট সার্কুলারলি মুভ করতে থাকে, দেখো একটা কনস্ট্যান্ট রেডিয়াস নিয়ে সে সার্কুলারলি মুভ করতে থাকবে, একটা স্পেসিফিক সেন্টার করে সার্কুলারলি মুভ করতে থাকবে, সেটাকে আমরা বলতেছি সার্কুলার মোশন, যার রেডিয়াস অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। ইন কেস অফ আ সার্কুলার মোশন কি কি কোয়ান্টিটি আমাকে জানতে হবে, এবং এই সার্কুলার মোশনের ক্ষেত্রে বেসিক ব্যাপারগুলো কি সেগুলো আগে আমাকে জানতে হবে। তাহলে সার্কুলার মোশন যদি আমরা জাস্ট এক্সাম্পল দেই, তাহলে আর্থ তার ওন এক্সিসে সারাউন্ডিং অরবিট করে, ইট ইজ সার্কুলার মোশন। আবার আর্থ সানের সারাউন্ডিং মুভ করতেছে, সেটাকেও সার্কুলার মোশন হিসেবে কনসিডার করা যাবে। ওকে, তার মানে একটা কনস্ট্যান্ট রেডিয়াস নিয়ে যদি কোনো একটা অবজেক্ট একটা স্পেসিফিক কোনো কিছুকে সেন্টার করে সার্কুলারলি মুভ করতে থাকে, তাহলে তাকে আমরা সার্কুলার মোশন বলে থাকি। ওকে, তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে চিন্তা করো, ধরো পার্টিকেলটা এখানে আছে, পার্টিকেলটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, তার রেডিয়াসও কনস্ট্যান্ট থাকে এবং সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে। বাট ইচ এন্ড এভরি পয়েন্টে সে কিন্তু তার ডাইরেকশন চেঞ্জ করে। দেখো, সে যখন এখান থেকে এই জায়গায় চলে আসে, তখন তার ভ্যালোসিটি ডাইরেকশন অলওয়েজ ট্যানজেন্ট হয়, ট্যানজেন্ট বরাবর। ধরো এই হবে ভ্যালোসিটি ডাইরেকশন। সে যখন এখানে চলে আসলো, খেয়াল করে দেখো তার ভ্যালোসিটি ডাইরেকশন কিন্তু এরকম হয়ে যাবে। আবার যখন সে এই পয়েন্টে চলে আসবে, তার ভ্যালোসিটি ডাইরেকশন হয়ে যাবে এরকম। দেন আবার সে এই চলে আসলো, তাহলে তার velocity direction হবে এরকম। That means continuously direction changes, that means velocity changes. Okay, but তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকে, তার ম্যাগনিটিউড অফ স্পিড কনস্ট্যান্ট থাকে, বাট ইন কেস অফ আ চেঞ্জিং ডাইরেকশন তার ভ্যালোসিটি চেঞ্জ হয় আমরা বলি। আর ভ্যালোসিটি চেঞ্জ হওয়া মানে সে কনস্ট্যান্টলি এক্সিলারেট করতে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমি পুরো কথাগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। ইউনিফর্ম সার্কুলার মোশন। তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ তো, রাইট? জি স্যার। Uniform circular motion is the motion of an object is the motion of an object
স্যার এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে লিখলে ইজি হতো না? হুম, ওয়ার্ডে তো আমার তো টাইপিং স্পিড হচ্ছে এভাবে লেখাটাই বেটার। টাইপিং স্পিড ভালো না, তার থেকে লেখা বেটার। দ্যাট মিনস এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে বলা আছে। দেখো খেয়াল করো, ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ দ্য মোশন অফ এন অবজেক্ট ইন আ সার্কেল এট আ কনস্ট্যান্ট স্পিড। দ্যাট মিনস কোন একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট স্পিডে সার্কেলে মুভ করতে থাকে, একটা স্পেসিফিক সেন্টার করে, একটা কনস্ট্যান্ট রেডিয়াস নিয়ে যদি সে কনস্ট্যান্ট স্পিডে সার্কুলারলি মুভ করে, তাহলে সেই মোশনকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলবো। দ্যাট মিনস ইন কেস অফ আ ইউনিফর্ম সার্কুলার মোশন তার স্পিড কনস্ট্যান্ট থাকে। ওকে, as an object moves in a circle, it is constantly changing its direction. That means each and every point সে কিন্তু তার ডাইরেকশন চেঞ্জ করতেছে। তাহলে দেখো তার স্পিড কনস্ট্যান্ট, বাট ইচ এন্ড এভরি পয়েন্টে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তার মানে সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিড কনস্ট্যান্ট থাকে, তার বাট ভেলোসিটি কনস্ট্যান্টলি চেঞ্জিং, বিকজ ডাইরেকশন কনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে। ওকে, এবং এই ভেলোসিটি ডাইরেকশন অলওয়েজ হয় যে পয়েন্টে আমাকে ডাইরেকশন বের করতে বলবে সেই পয়েন্ট থেকে থ্রো দ্য ট্যানজেন্ট, মুভিং ডাইরেকশনে থ্রো দ্য ট্যানজেন্ট হবে ভেলোসিটি ডাইরেকশন। লাইক ধরো ইটস আ সার্কেল, একটা অবজেক্ট এরকম সার্কুলারলি মুভ করতেছে। আমি যদি জাস্ট এই পয়েন্টে বলি যে এই পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশন কেমন হবে, তাহলে আগে আমাকে জানতে হবে অবজেক্টটা যে সার্কুলারলি মুভ করতেছে তার মুভিং ডাইরেকশন কেমন, সেটা কি ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ। লাইক ইট ইজ এন্টি ক্লকওয়াইজ। যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন হবে থ্রো দ্য ট্যানজেন্ট। সব সময় তোমাকে যদি ভেলোসিটি ডাইরেকশন বের করতে বলে তুমি থ্রো দ্য ট্যানজেন্ট ভেলোসিটি ডাইরেকশন বলবা, কিন্তু তার আগে মুভিং ডাইরেকশনকে তোমার কনসিডার করতে হবে যে ওর মুভিংটা কেমন, সেটা কি ক্লকওয়াইজ মুভ করতেছে অর এন্টি ক্লকওয়াইজ মুভ করতেছে। তাই ভেলোসিটি ডাইরেকশন অলওয়েজ আমরা থ্রো দ্য ট্যানজেন্ট শো করবো। এগুলো কিন্তু এক্সামে আসতে পারে যে তোমাকে একটা পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে সেটা বলবে। ইন অল ইনস্ট্যান্স দ্য অবজেক্ট ইজ মুভিং ট্যানজেন্ট টু দ্য সার্কেল, যে কথা বললাম। কনস্ট্যান্টলি এক্সিলারেটিং, তাহলে এটা একটা কোশ্চেন যে ওর স্পিড কনস্ট্যান্ট, তাহলে সে এক্সিলারেট করছে কিভাবে? ওর স্পিড কনস্ট্যান্ট বাট ওর ভেলোসিটি তো কনস্ট্যান্ট না, বিকজ ইচ এন্ড এভরি পয়েন্টে সে তার ডাইরেকশন চেঞ্জ করতেছে, কনস্ট্যান্টলি সে তার ডাইরেকশন চেঞ্জ করছে। সো তার ভেলোসিটি চেঞ্জিং, অ্যাজ এ রেজাল্ট কনস্ট্যান্টলি এক্সিলারেটিং। তাহলে এটা একটা বিগ কোশ্চেন যে একটা সার্কুলারলি মুভিং অবজেক্ট সে এক্সিলারেট করে কিভাবে, তার তো স্পিড কনস্ট্যান্ট থাকে। তাহলে ওয়াই এক্সিলারেটিং? তখন আমরা বলবো আ চেঞ্জ ইন ডাইরেকশন অর আ চেঞ্জ ইন ভেলোসিটি উইল রেজাল্ট ইন এক্সিলারেশন। দ্যাট মিনস তার ডাইরেকশন চেঞ্জের জন্য তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট সে এক্সিলারেট করতেছে। এই ইনফরমেশন গুলো ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন আমাদের জানতে হবে। এগুলো সবাই লিখে ফেলো।
এটা কি সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। What is the meaning of rotation? Rotation. অনেকে ক্লাসে অনেক লেট করে জয়েন দিতেছো, এটা যেন না হয় আর কখনো। সবাই কিন্তু একদম টাইমলি ক্লাসে জয়েন করবা। যারা লেট জয়েন করতেছো তারা কিন্তু কিছু নোটস মিস করতেছো। রোটেশন, রোটেশন এবং রেভলিউশন এই দুইটা কথার মধ্যে আসলে ডিফারেন্স কি? What is rotation? Object is turning around an internal axis is called the rotation. What is revolution? Object is moving around an external axis. This is called the revolution. Finding radiance, এটা অনেক নরমাল ব্যাপার, তোমরা জানো, তারপরেও যেহেতু সিলেবাসে আছে আমাদের একটু পড়তে হবে। What is the relation between degree and radians? বেসিক্যালি আমরা এই পার্টটাতে সেই ব্যাপারটা জানতে চাই। যখন কোনো একটা অবজেক্ট এরকম সার্কুলারলি মুভ করতে থাকে, লাইক একটা পয়েন্টকে সেন্টার করে কোনো একটা অবজেক্ট সার্কুলারলি মুভ করতেছে, মুভ করে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসছে, তাহলে সে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করলো সেটা ইউজুয়ালি আমরা ডিগ্রিতে ক্যালকুলেট করে থাকি। এখন ডিগ্রিতে ক্যালকুলেট করার পর বা ডিগ্রিতে মেজার করার পর সেটাকে আমরা রেডিয়ান্সে কনভার্ট করব কিভাবে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান্স? জাস্ট এই মুভমেন্টটাকে, দ্যাট মিনস এই অ্যাঙ্গুলার মুভমেন্টটাকে আমরা রেডিয়ান্সও বলতে পারি আবার ডিগ্রিতেও বলতে পারি। এই কনভার্সনটা অনেক ইজি, তারপরেও মাঝে মাঝে দেখা যায় এই কনভার্সন থেকেও টুকটাক কোশ্চেন চলে আসে। কিভাবে আসে আমি সেরকম মডেল কোশ্চেনে পরে যাচ্ছি। আপাতত ডিগ্রি আর রেডিয়ান্সের মধ্যে কি একটা ফুল সার্কেলে কত রেডিয়ান মুভ করে? A full circle has exactly 2 পাই রেডিয়ান্স। যখন একটা ফুল সার্কেল লাইক এ থেকে স্টার্ট করে দেন এন্টি ক্লকওয়াইজ মুভ করে সে আবার এতে চলে আসলো, তাহলে সে কত রেডিয়ান মুভ করলো? এক্স্যাক্টলি ইট ইজ 2 পাই রেডিয়ান্স। আবার পাই মানে পাই ইজ ইকুয়াল 3.16, এটা ক্যালকুলেটরই আছে, তারপরে আমরা 3.1416 মেবি 1416। ওকে, তাহলে পাই ইজ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই রিলেশন গুলো আমরা জানি, ঠিক আছে? এখন যদি আমি কোশ্চেন করি 150 ডিগ্রি is equal how many radians? 150 degree is equal how many radians? তাহলে তুমি সেটা কিভাবে ক্যালকুলেট করবা?
আমি কিন্তু অলওয়েজ রেডিয়ান্সে বলার সময় পায়ের ভ্যালুসটা বসানো দরকার নেই। যখন আমাকে 150 ডিগ্রি ইকুয়াল হাউ মেনি রেডিয়ান্স বলবে, তখন কিন্তু আমি পায়ের ভ্যালুটা বসাবো না, এটা অলওয়েজ পায়ের মাল্টিপল হিসেবে বলবো, লাইক ইট ইজ 2 পাই, 3 পাই, হ্যাঁ 2 পাই বাই 4, 2 পাই বাই 3, অলওয়েজ পায়ের মাল্টিপল হিসেবে কিন্তু অ্যান্সারটা বলবো যখন আমাকে ডিগ্রি থেকে রেডিয়ান্সে কনভার্ট করবে। দেন আমি যখন ফার্দার ক্যালকুলেশনসে যাব, তখন পায়ের ভ্যালু বসানো দরকার হতে পারে, পাই ইকুয়াল 3.1416 যখন অ্যান্সারে যাব। বাট এই ধরনের কোশ্চেনে 150 ডিগ্রি ইকুয়াল হাউ মেনি রেডিয়ান্স, তখন কিন্তু আমি এটাকে পায়ের মাল্টিপল হিসেবে বলবো। তাহলে তোমরা একজন আমাকে বের করে বলো তো 150 ডিগ্রি ইকুয়াল কত রেডিয়ান হয়? এটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি আমরা কিভাবে, এটার ক্যালকুলেশন প্রসেস কি হতে পারে? যে 150 ডিগ্রি যে আমরা রেডিয়ান্সে কনভার্ট করবো সেটা কিভাবে করবো যদি পায়ের মাল্টিপল হিসেবে বলি? তো 180 দিয়ে ডিভাইড করব। ইয়েস, তার মানে ব্যাপারটা হবে এরকম, 150 ডিভাইডেড বাই 180 ইনটু পাই। ব্যাপারটা এরকম হয়ে যায় না? যদি অ্যান্সারে চলে যাই, আর পায়ের মাল্টিপল হিসেবে বললে তো জাস্ট নরমালি বলতে পারি, এটা দিয়ে আমরা সরাসরি একদম রেডিয়ান্সে অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারটা কত আসে? 2.62 রেডিয়ান, মেবি 2.62 রেডিয়ান্স। এই ধরনের ছোটখাটো ক্যালকুলেশনও কিন্তু অনেক সময় এক্সামে চলে আসে 1 মার্কস দিয়ে, জাস্ট ডিগ্রি থেকে রেডিয়ান্সে কনভার্ট করা। তবে ঠিক এইভাবে ডিরেক্টলি কোশ্চেন খুব কমই আসে। লাইক আবার যদি আমরা 310, সাপোজ 310 ডিগ্রি ইকুয়াল হাউ মেনি রেডিয়ান্স, এই ধরনের কনভার্সন কিন্তু এক্সামে আসতে পারে, যে ডিগ্রি থেকে রেডিয়ান্সে কনভার্ট অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট। আমি যদি বলি 7 রেডিয়ান ইকুয়াল হাউ মেনি ডিগ্রি, 7 রেডিয়ান্স ইজ ইকুয়াল হাউ মেনি ডিগ্রি, বলো তো কত ডিগ্রি? এটা একজন বের করে আমাকে বলো। সো ইনটু 180 না, হুম 1260 ইনটু 180 হবে না? 7 রেডিয়ান্স ইনটু 180 হবে, না 1260 1260। তাহলে বেসিক্যালি এটা ক্যালকুলেশনসটা আমি কিভাবে করব একজন আমাকে বলো। আমি 7 রেডিয়ান কি ডিগ্রিতে কনভার্ট করতে চাই। Sir, into 180 by pi. স্যার 7 রেডিয়ান নাকি 7 পাই রেডিয়ান? 7 রেডিয়ান। তাহলে স্যার 401। 7 রেডিয়ানকে আমি আগে যদি পায়ে কনভার্ট করতে চাই, ধরো 7 রেডিয়ানকে আমি পায়ে কনভার্ট করলাম, তাহলে 7 রেডিয়ানকে পায়ে কনভার্ট করলে কি দিয়ে ডিভাইড করতে হবে? 3.14 ইনটু 180 যদি করে দিই, তাহলে ডিগ্রিতে সরাসরি পেয়ে যাব না? যদি এই প্রসেসটা আমি ফলো করি, তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হবে না? ওরা বলতেছে 7 রেডিয়ান্স, আমি জানি পাই মানে হচ্ছে 3.14, আবার পাই ইজ ইকুয়াল 180। তাহলে আমি যখন 7 রেডিয়ান্স কে ডিগ্রিতে কনভার্ট করবো, তাহলে 7 কে 3.14 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করে জাস্ট 180 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে যে ডিগ্রিটা আসবে সেটাই হবে। কত আসে এটা দেখো? 401 401 401। জি স্যার। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান অথবা রেডিয়ান থেকে ডিগ্রি, এগুলো একেবারেই ইজি ক্যালকুলেশনস, এগুলো আমরা খুব সহজেই করতে পারবো। কিন্তু এক্সামে কোশ্চেন গুলো কিন্তু ঠিক এভাবে আসবে না। এক্সামে কোশ্চেন গুলো কিভাবে আসবে সেটা আমরা একটু দেখি। এটা আমি ক্লিয়ার করলাম। এখন যে কোশ্চেনটা দিচ্ছি এটা কোন একটা ইয়ারে এসছিল, একটু দেখো। ঠিক এত ইজি কোশ্চেনও এক্সামে আসে মাঝে মাঝে।
এটা করো। A bicycle travel 4.5 revolution. How many radians is this? How many degree did it roll? এটা কেমনে বের করবা? রেডিয়ান্স তাকে কিভাবে বের করবো বলো? Sir, 2 pi into 4.5. 2 pi 4 মানে একটা কমপ্লিট রেভলিউশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। জাস্ট ব্যাপারটা হয়ে যাবে 4.5 into 2 pi. So it is 4.5 into 2 into 3.14. টোটাল রেজাল্ট এরকম হবে। আর যদি মাঝখানে আমি এই রেজাল্টে লিখতে চাই, ইট ইজ 9 পাই, জাস্ট 9 পাই। একটা কমপ্লিট রেভলিউশন মানে সে 2 পাই রেডিয়ান মুভ করে, তাহলে 4.5 রেভলিউশন সে 9 পাই হবে। সো অ্যান্সারটা হবে এরকম। আর যখন ডিগ্রিতে কনভার্ট করব, জাস্ট এই যে রেডিয়ানটা পাবো, রেডিয়ানটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে দিব, বা আরো ইজি, কারণ একটা কমপ্লিট রোটেশন মানে কত? 360 ডিগ্রি, তাহলে ইট ইজ 4.5 into 360. স্যার অ্যান্সার কি পায়ের টার্মসে দিব না 3.1 দেব? পায়ের টার্মসও দিতে পারো, এটাও দিতে পারো, রেডিয়ান্সে বলে। আর ডিগ্রিতে বলে, এটা দুইটা যে কোনোটা দিলেই তারা মার্কস দিবে, কারণ এখানে তো আর এমসিকিউ এর ব্যাপার নাই, যেহেতু ওরা অপশনস দিবে না, আমরা তো আর বুঝতে পারবো না, আমি যে কোনো ভাবে অ্যান্সার দিতে পারি। তুমি পায়ের মাল্টিপল হিসেবে লিখে রাখতে পারো, অথবা অ্যান্সারটাই করে দিও, সমস্যা কি? পায়ের ভ্যালুস বসিয়ে তুমি অ্যান্সারটাই করে দিও, ফাইনাল অ্যান্সারটাই করো, সেটাই বেস্ট। লাইক অন্যভাবে আরো কোশ্চেন আসে, যেমন clock is showing এতক্ষণ আমরা যেটা করলাম সেটা একেবারেই জেনারেল প্রসেস, তাই না? জাস্ট ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন, অনেক ছোটবেলায় তোমরা পড়েছো। যে এইভাবে যদি কোশ্চেনটা আসে যে এখন ঘড়িতে 3:30 বাজে, 12 থেকে যদি আমরা থিঙ্ক করি, ফ্রম 12, তাহলে মিনিট হ্যান্ডের জন্য তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, আওয়ার হ্যান্ডের জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? যেহেতু ওরা রেডিয়ান বা ডিগ্রির কথা আলাদাভাবে বলে নাই, আমি অ্যান্সারটা ডিগ্রিতেই দিব। আর ডিগ্রিতে দিলে পর তো আমি রেডিয়ান্সে কনভার্ট করতেই পারি, সেটা তো কোনো প্রবলেম না। এখানে অ্যান্সারটা আমি ডিগ্রিতেই দিব। তাহলে একজন আমাকে বলো তো, মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড, মানে
ঘড়ি মানে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি যখন 3:30 বাজে? স্যার মিনিট হবে 180। মিনিট 180 হবে? Sir, I- minute ki 3.5 times 2 pi হবে। না রেডিয়ান্সে না, তুমি ডিগ্রিতে বলো। এই ধরনের অ্যান্সার গুলো কিন্তু ডিগ্রিতে অ্যান্সার দিবা। ধরো এটা 12, এটা হচ্ছে 3, এটা 9, এটা 6, মাঝখানে আবার এরকম ব্যাপার আছে। যদি আমরা পুরো ক্লকটাকে নিয়ে থিঙ্ক করি, এরকম একটা ব্যাপার হবে, তাই তো? যখন 3:30 বাজে, 3:30, তখন ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 3:30 সময় মিনিট হ্যান্ডটা আছে এই জায়গায়, আর ঘন্টার কাঁটাটা কি 3:30, তার মানে সে আছে এই জায়গাটায়। এবার দেখো তুমি যদি ডিগ্রিতে বের করাটা অনেক বেশি ইজিয়ার হবে। Sir, 105 degree. হ্যাঁ, তুমি যদি 12 থেকে চিন্তা করো তাহলে মিনিট হ্যান্ড মানে 1 এর অ্যান্সার কত হবে? 12 থেকে সে কতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে আছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি না? আর 2টা কত ডিগ্রি আছে দেখো তো? এই এক একটা মানে যখন সে 12 থেকে 1 এ চলে আসলো সে কত ডিগ্রি মুভ করছে? তুমি জাস্ট 180 কে 6 দিয়ে ডিভাইড করো, মানে এক একটা হচ্ছে 30 করে, তাহলে 30 নাকি 30 করে না? 1 2 3 4 5 6, 180 কে যদি 6 দিয়ে ডিভাইড করি 30 আসবে। 30 আসে। হ্যাঁ, এক একটা যদি 30 করে হয় তাহলে 30 60 90 দেন অ্যানাদার 15, তাহলে কত হয়? 105 ডিগ্রি। 2 এর অ্যান্সার হবে 105 ডিগ্রি। তাই যদি কখনো এক্সামে আসেই তোমার এই ডিগ্রি এবং রেডিয়ান্সে কনভার্সন নিয়ে যদি কোনো কোশ্চেন কখনো এক্সামে আসে তাহলে কিন্তু এরকম ভাবে আসবে। জাস্ট ডিরেক্টলি তোমাকে ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রিতে কনভার্ট করার এই ধরনের কোশ্চেন আসার পসিবিলিটি অনেক কম। ওরা এই টাইপের কোশ্চেন দিতে পারে। তাহলে যখন 3:30 বাজে তখন মিনিট হ্যান্ডের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু 180 ডিগ্রি, আর মানে আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 105 ডিগ্রি। তখন এই ব্যাপারটা তুমি ভালো করে থিঙ্ক করে কিন্তু অ্যান্সারটা দিবা। অনেক ইজি, ঠিক আছে, তুমি খুব সহজেই পারবা। তারপরে জিনিসটা নিয়ে একটু চিন্তা করে তারপর অ্যান্সারটা দিবা। এখন যদি এগুলোকে আমি তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে বলি তাহলে আমরা খুব ইজিলি এগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। এটা মানে হচ্ছে পাই রেডিয়ান, এটা জাস্ট পাই। আর 105 মানে কত রেডিয়ান? যদি পায়ের মাল্টিপল হিসেবে বলতে চাই 105 কে 80 দিয়ে ডিভাইড করে পরে পাই মাল্টিপ্লাই করে দিলি, তাই তো? 105 ডিভাইড 180 ইন্টু পাই যদি রেডিয়ান্সে কনভার্ট করতে বলে। তাহলে এই ধরনের সিম্পল কোশ্চেনও কিন্তু সার্কুলার মোশন থেকে এক্সামে আসে, অনেকবারই এসছে। একবার যে শুধু আসছে তাও না, লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন যদি আমরা দেখি তাহলে অনেকবারই এই ধরনের কোশ্চেন আসছে। তাই এই ব্যাপারগুলো খুব ইজি, তারপরেও একটু মনে রাখো সবাই। আচ্ছা, যদি খুব একটা কুইক কোয়েশ্চেন করি, তোমরা অ্যান্সার দিবে আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ধরো 1 ঘন্টা পর পর ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি মুভ করে ইচ আওয়ারে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ইচ আওয়ারে কিন্তু 30 ডিগ্রি মুভ করে। এরকম কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে, জাস্ট ইচ আওয়ারে ঘন্টার কাঁটাটা কতটুকু মুভ করে। আর ইচ আওয়ারে মিনিট হ্যান্ড কতটুকু মুভ করে, কত ডিগ্রি? 360। 360। রাইট, 360। তাহলে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার দুইটা ইউনিটের কথা আমরা জানলাম। একটা হচ্ছে ডিগ্রি, নরমাল ব্যাপার ডিগ্রি, কারণ একটা কমপ্লিট রেভলিউশন মানে হচ্ছে 360 ডিগ্রি। ওকে, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা কিন্তু ডিগ্রিতে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে থাকি। আবার ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করে থাকি। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়ান্স? 1 রেডিয়ান কথাটার মানে কি? তোমাদের কখনো এরকম কোশ্চেন কি মাথায় আসে না যে পাই মানে 180 ডিগ্রি মানে 3.16, মানে সরি 3.14 রেডিয়ান? এটা কিভাবে ক্যালকুলেট করা হলো? এটা স্ট্যান্ডার্ডটা আসলে কি? ডিগ্রিটা আমি বুঝলাম যে একটা কমপ্লিট রেভলিউশনকে আমি 360 ইকুয়াল ডিভাইড করলাম, যে 1 ডিগ্রি মানে হচ্ছে একটা কমপ্লিট রেভলিউশনকে আমি 360 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা 1 ডিগ্রি। ভেরি সিম্পল, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড মেজারমেন্ট।
তাহলে রেডিয়ানটাকে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করলাম সেটা কি কেউ জানো? আমি যদি এখন তোমাকে রেডিয়ান্সকে ডিফাইন করতে বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়ান বা 1 রেডিয়ান বলতে আমি কি বুঝি, আমাকে কি কেউ এই ডেফিনেশনটা বলতে পারবা? 1 রেডিয়ান মানে কত, কি কারো আইডিয়া আছে? স্যার মেবি একটা সার্কেলের একটা পার্টিকুলার প্রপোর্শনের একটা ক্যালকুলেশন। হ্যাঁ সেটা তো অবভিয়াসলি কিন্তু মানে সেটা কত? আমি তোমাকে কোশ্চেন করলাম ডিফাইন রেডিয়ান, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা যে কতবার আসছে। এটুতেও আরেকটা কথা বলে রাখি যে এটুতে তোমাদের কিন্তু 12 কোশ্চেন থাকবে। হ্যাঁ, এক্সামে তোমাদের 12 কোশ্চেন অ্যান্সার করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 12টা কোশ্চেনই কিন্তু 12টা ডেফিনেশন দিয়ে স্টার্ট হবে। সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড মিলে মানে দুইটা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন হয় সবসময়। আমি এগুলো পরে তোমাদেরকে বলে দিব যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে আসে। যেমন ফার্স্ট যে কোশ্চেনটা হয় 1 নম্বর, সেটা সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই দুইটা চ্যাপ্টার মার্জ করে হয়। দুইটা চ্যাপ্টার মিলিয়ে একটা কোশ্চেন হয় সবসময় এভরি ইয়ারে। এটা থেকে কখনোই তুমি দুইটা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি খুব কম, এবং ম্যাক্সিমাম টাইমেই কোশ্চেনটা স্টার্ট হয় ডিফাইন রেডিয়ান এই ডেফিনেশন দিয়ে। এই ডেফিনেশনটা কেন জানি খুব বেশি এক্সামে আসে, ডিফাইন রেডিয়ান। তার মানে 1 রেডিয়ান বলতে আমরা কি বুঝি? যখনই আমাকে কোনো ইউনিটকে ডিফাইন করতে বলা হয়, আমরা খুব ছোট ক্লাস থেকে শিখে আসতেছি, যখন আমাকে ইউনিটকে ডিফাইন করতে বলা হয় আমি কিন্তু 1 ইউনিট ডিফাইন করি। সো যখন আমাকে রেডিয়ান ডিফাইন করতে বলা হইতেছে আমার কিন্তু 1 রেডিয়ান ডিফাইন করতে হবে। আমি অলরেডি জানি কিছুটা যে 1 রেডিয়ান মানে কি, কারণ 180 মানে 3.14 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানটা কি, আসলে কিভাবে এটাকে মেজারমেন্ট করা হয়েছে, এই যে ডিগ্রির মেজারমেন্ট থেকে রেডিয়ানের সাথে কম্পেয়ারটা করা হয়েছে, সেটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা কি সেটাই আমরা এখন জানবো। আমি আগে ডেফিনেশনটা লিখতেছি তারপর কথা বলতেছি, তোমরা আগে ডেফিনেশনটা লিখে ফেলো। রেডিয়ানকে আমরা শর্ট নেমে বা সিম্বল হিসেবে এভাবে লিখি রেড। এই ডেফিনেশনটা একদম মুখস্থ থাকবে কিন্তু তোমাদের। দেখো ডেফিনেশনটা পড়ে তোমরা কি বুঝতেছো। 1 radian is defined as the angle subtended at the center of a circle by an arc equal in length to the radius of the circle. সেটা যে কোনো সার্কেলের জন্য তার সার্কেলটার রেডিয়াস যত বড় হোক অথবা যত ছোট হোক, মেজারমেন্টটা কিন্তু সেমই আসবে। কথাটার মানে হচ্ছে লাইক এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই সার্কেলটা তো একটা স্পেসিফিক রেডিয়াস আছে, তার আর্ক এবং রেডিয়াস যখন ইকুয়াল হবে মানে আর্ক রেডিয়াসটার ইকুয়াল মানে রেডিয়াসের ইকুয়াল আর্কের সময় সে সেন্টারে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যখন এই আর্কটা রেডিয়াসের ইকুয়াল হবে, আর্কটা যখন রেডিয়াসের ইকুয়াল হবে তখন সেন্টারে সে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এবং সেটা মেজারমেন্ট করে দেখা গেছে যে টোটালটার জন্য সেটা 3.14 আসে। সেভাবে আসলে রিলেশনশিপটা তারা ক্যালকুলেট করেছে। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড মেজারমেন্ট।
যে 1 রেডিয়ান মানে তারা কতটুকু স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে। যে কোনো মেজারমেন্টেরই তো একটা স্ট্যান্ডার্ড ইউনিট আছে, তাই না? একটা স্ট্যান্ডার্ড ধরে দেন তারা মেজারমেন্টটাকে ফরওয়ার্ড করছে, তাই না? এখানেও ব্যাপারটা এরকম। যে কোনো সার্কেল, মনে করো সার্কেলটা যদি আরো বড় হয় ব্যাপারটা কি অন্যরকম হবে? অন্যরকম কিন্তু হবে না। সার্কেলটা বিগ মানে কি, তার রেডিয়াসও বিগ, সো আরেকটাও বড় হবে, যত বড়ই হোক না কেন। ঠিক আছে, রেডিয়াস বড় হওয়া মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকবে। সো রেডিয়াসের ইকুয়াল আর্কে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেন্টারে সেটা হচ্ছে 1 রেডিয়ান। দিস ইজ 1 রেড। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা বলো? এবং এই ডেফিনেশনটা একদম মুখস্থ থাকবে, এক্সামে কিন্তু এই ডেফিনেশনটা প্রচুর আসে। ম্যাক্সিমাম সময়ই কোশ্চেন স্টার্ট হয় ডিফাইন রেডিয়ান এই ডেফিনেশনটা দিয়ে। তার মানে রেডিয়াসের ইকুয়াল আর্ক হলে তখন সেন্টারে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে পুরো সার্কেলে যদি আমরা এরকম পাই তাহলে 3.14 হয়। সেখান থেকে তারা মেজারমেন্টে আসছে যে সরি পাই মানে হচ্ছে 3.14, মানে আরো বেশি আসে, 6 পয়েন্ট সামথিং আসে। কারণ টোটাল সার্কেল মানে তো হচ্ছে 2 পাই, পায়ে মানে 180 এর জন্য বা হাফ সার্কেলের জন্য সেটা 3.14 হয়। সেটা মেজারমেন্ট করে তারা পরে বলতেছে যে পাই মানে 3.14, এটা আসলে এক্স্যাক্টলি 1416 রেডিয়ান। পাই মানে তো 180 ডিগ্রি। ঠিক আছে, সেভাবে মেজারমেন্টটা করা হয়েছে। তাহলে রেডিয়ানের ডেফিনেশন খুব ভালোভাবে জানতে হবে। দেন চলে আসো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? এটা আমি ক্লিয়ার করি, লিখে নিয়েছো না? Yes, sir. এখন আমরা মূল ডেফিনেশনে যাচ্ছি সার্কুলার মোশনের। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ, নরমালি স্পিড ভেলোসিটি ডিফারেন্স মানে রিলেশন, এইসব ব্যাপার আমরা জানি। এগুলো হচ্ছে সার্কুলার মোশনের মেইন ডেফিনেশন। অ্যাঙ্গুলার আমরা অলরেডি বুঝে গেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তারপর আমাদের ডেফিনেশনটা লিখে রাখতে হবে ফর এক্সাম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট the angle through which an object moves through a circle। যখন কোন একটা অবজেক্ট সার্কুলারলি মুভ করতে থাকবে, মানে একটা সার্কেলে মুভ করবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে ধরো সে এ থেকে বি তে চলে আসছে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সে যত অ্যাঙ্গেল মুভ করেছে তার সেন্টারে, দিস ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অবভিয়াসলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হবে রেডিয়ান অথবা ডিগ্রি। ডিগ্রিতে আমরা মেজারমেন্ট করি, তবে এসআই ইউনিট কিন্তু রেডিয়ান, ডিগ্রিতে না। এসআই ইউনিট অল টাইম রেডিয়ান। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সার্কুলারলি মুভিং একটা অবজেক্ট ওয়ান প্লেস থেকে অ্যানাদার প্লেসে চলে আসছে, তাহলে সে যতটুকু অ্যাঙ্গেল মুভ করলো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কিন্তু এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা মেজারমেন্ট করব কিভাবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেজার করার উপায় কি সেটা অলরেডি আমরা মানে রেডিয়ানের ডেফিনেশন থেকে কিছুটা বুঝে গেছি। লেংথ অফ আর্ক মানে যতটুকু ডিস্টেন্সে আমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে, সেই লেংথ অফ আর্ককে যদি আমরা রেডিয়াস দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে কিন্তু আমরা সরাসরি রেডিয়ান্সে পেয়ে যাব। কারণ 1 রেডিয়ানের ডেফিনেশনটা খেয়াল করো, যখন লেংথ অফ আর্ক এবং রেডিয়াস ইকুয়াল হয় তখন 1। তাহলে যদি আমরা লেংথ অফ আর্ককে রেডিয়াস দিয়ে ডিভাইড করে দিই তখন কিন্তু ডিরেক্টলি আমরা রেডিয়াস দিয়ে ডিভাইড করে দিলে আমরা ডিরেক্টলি রেডিয়ান্সে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে লেংথ অফ আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস অফ সার্কেল। এই ফর্মুলা দিয়ে যে আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করব সেটা কিন্তু ডিরেক্টলি রেডিয়ান্সে আসবে, নট ডিগ্রিতে।
কারণ রেডিয়ানের ডেফিনেশনে আমরা পড়েছি যখন লেংথ অফ আর্ক এবং রেডিয়াস ইকুয়াল হয় সেটা 1 রেডিয়ান। তাই লেংথ অফ আর্ক কে রেডিয়াস দিয়ে ডিভাইড করে দিলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবো ডিরেক্টলি রেডিয়ান্সে। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা সিম্বল হচ্ছে থেটা, থেটা ইকুয়াল হচ্ছে লেংথ অফ আর্ক কে যদি আমরা এস বলি আর রেডিয়াস তো আর, সো ইট ইজ এস বাই আর, এস বাই আর। এবং অবভিয়াসলি তার এসআই ইউনিট কিন্তু রেডিয়ান হবে, নট ডিগ্রি, কারণ এই ফর্মুলা দিয়ে আমরা রেডিয়ান্সে পাবো। এসআই ইউনিট রেডিয়ান, এসআই ইউনিট রেডিয়ান। তাহলে ভেরি সিম্পলি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারি। জেনারেলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে যত অ্যাঙ্গেল সে মুভ না, যত ডিগ্রি মুভ করলো অ্যাঙ্গেল। এখন রেডিয়ান্সে ক্যালকুলেট করার পর আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, তাই না? তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ম্যাথসে আমরা সরাসরি রেডিয়ান্সে ক্যালকুলেট করবো, দেন এটাকে ডিগ্রিতে কনভার্ট করবো যদি ম্যাথস করে করতে চাই। কারণ সবসময় ডিগ্রি করে তো এটা নাও হতে পারে, ওরা লেংথ অফ আর্ক আর রেডিয়াস দিয়ে দিল, তাই আমি লেংথ অফ আর্ককে রেডিয়াস দিয়ে ডিভাইড করে দিলেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো এবং সরাসরি রেডিয়ান্সে পাবো, দেন ডিগ্রিতে কনভার্ট করা যাবে। ক্লিয়ার সবাই? কোন কোশ্চেন? না স্যার। লিখছো এটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার করে দেবো? সবাই কিন্তু স্যার। নোটস লিখে রাখো স্টেপ বাই স্টেপ। দেন চলে আসে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে শুরুতে যে কথাগুলো বললাম, ইন কেস অফ আ সার্কুলার মোশন কি কি কনস্ট্যান্ট থাকে? তার স্পিড কনস্ট্যান্ট থাকে, বাট ভেলোসিটি চেঞ্জিং বিকজ ডাইরেকশন চেঞ্জেস। ওকে, এবং তার কিন্তু একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে বিকজ কনস্ট্যান্টলি তার ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, তার মানে ভেলোসিটি চেঞ্জিং কনস্ট্যান্টলি, সো ইট ইজ এক্সিলারেটিং। এক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট থাকে। আর রেডিয়াস তো মাস্ট বি, সার্কুলার মোশনের রেডিয়াস তো কনস্ট্যান্ট না থাকলে এটা সার্কুলার মোশনই হবে না। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো যেন মনে থাকে। এগুলো থেকে স্টেটমেন্ট চাই ওরা অনেক অনেক সময়, যে কেন এটা এরকম হচ্ছে, কেন তার এক্সিলারেট করে সে, তার তো স্পিড কনস্ট্যান্ট থাকে, তাহলে ওয়াই এক্সিলারেটিং? এই টাইপের কোশ্চেন এক্সামে আসে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বোঝাই যাচ্ছে কি হবে। দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিন্তু ডেফিনেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে ডেফিনেশন আসে, তাই সুন্দর করে স্ট্যান্ডার্ডে ইয়েতে ডেফিনেশন লিখতে হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি of an object normally rate of change of displacement is called velocity, so rate of change of angular displacement is called angular velocity. Simply তো এটাই হবে ব্যাপারটা, আমরা একটু অন্যভাবে লিখলাম, the angular velocity of an object moving in a circle is the rate of change of angular displacement. তার মানে angular displacement চেঞ্জ হওয়ার রেট কে আমরা angular velocity বলি। তাহলে আমরা কি বলবো? angular velocity ফর্মুলা, angular velocity is equal হবে angular displacement divided by time.
সো অ্যাঙ্গুলার ভেলোসিটি সিম্বল হচ্ছে ওমেগা, এটা কিন্তু ডাব্লিউ না, ওমেগা। ওমেগা ইকুয়াল থেটা ডিভাইডেড বাই টি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল হবে থেটা ডিভাইডেড বাই টি। যার এসআই ইউনিট কি হবে বলতো? এসআই ইউনিট Per second. রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখি, রেড পার সেকেন্ড, রেড পার সেকেন্ড। তার মানে রেডিয়ান পার সেকেন্ড কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি এসআই ইউনিট, নট মিটার পার সেকেন্ড। নরমালি ভেলোসিটি এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, বাট অ্যাঙ্গুলার ভেলোসিটি পার সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করবো অলরেডি সেটা জানি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করে দিলে অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে যাবো, যার এসআই ইউনিট রেডিয়ান পার সেকেন্ড। ভেরি সিম্পল কথা, লিখে নাও। লিখছো এটা? Yes, sir. তাহলে ক্লিয়ার করে দিই। Sir. পিরিয়ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন আমরা অলরেডি জানি, ওয়েভস অনেক পড়েছি। এখানেও পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি বোঝা যাচ্ছে। একটা কমপ্লিট রেভলিউশনের টাইমকে আমরা পিরিয়ড বলবো, 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট রেভলিউশন হয় সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো। সিম্পল কথা, তারপরে এখানে ডেফিনেশন গুলো লিখতে হবে। পিরিয়ড the period T is the time the symbol T. সিম্পল কথা, তাই না? একটা ফুল সার্কেল ট্রাভেল করতে যে টাইম লাগে সেটাকে আমরা পিরিয়ড বলি, যেটা অবভিয়াসলি সেকেন্ডে ক্যালকুলেট করতে হবে। তাই আমরা ডেফিনেশনেই সেই কথাগুলো লিখে দিলাম। একটু স্ট্যান্ডার্ড ভাবে ডেফিনেশন গুলো লেখা আর কি, এটু তো। দ্য পিরিয়ড টি ইজ দ্য টাইম ইন সেকেন্ড টেকেন ফর অ্যান অবজেক্ট টু ট্রাভেল আ ফুল সার্কেল। দেন ফ্রিকোয়েন্সি, the frequency f measured in hertz, hertz মানে per second, number of circle ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের রিলেটিং এর ফর্মুলা কি? f ইকুয়াল 1/t।
সেটা আমরা জানি, কারণ টাইম পিরিয়ড মিনস টাইম নিডেড ফর ওয়ান ফুল সার্কেল, আর নাম্বার অফ ফুল সার্কেল প্রডিউস পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল 1/t। সিম্পল ফর্মুলা, আমরা খুব ছোট ক্লাস থেকে ক্লাস 8 থেকে এইসব জিনিস পড়ে আসতেছি। ওকে, তাই ডেফিনেশন গুলো এভাবে সুন্দর করে লিখবা এক্সামে যদি আসে, এখন যেভাবে লিখলাম, তোমরা এইভাবেই এক্সামে ডেফিনেশন গুলো লিখবে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি? এফ ইকুয়াল 1/t। এবার দেখো এই জায়গায় যদি আমরা চিন্তা করি, ফর আ কমপ্লিট সার্কেল, অন্য একটা ফর্মুলা দেখো আমরা চিন্তা করি। মনে করো একটা কমপ্লিট সার্কেলটা এ থেকে করে এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে সে আবার এতে ব্যাক করে আসছে। একটা কমপ্লিট সার্কেলের ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে চিন্তা করি, ফর আ কমপ্লিট সার্কিট অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল কি হবে বলতো? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে একটা ফুল সার্কেল বা একটা কমপ্লিট সার্কেলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2π, আর একটা কমপ্লিট সার্কেল হতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি পিরিয়ড। তাহলে সবসময় আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারি। তাই এটা কিন্তু একটা ফর্মুলা হতে পারে ফর অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং এটা অবভিয়াসলি রেডিয়ান পার সেকেন্ড দিয়ে আসবো। যখন একটা কমপ্লিট সার্কেল হয় তখন তো 2π। একটা কমপ্লিট সার্কিট মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2π অলওয়েজ, সার্কেলটা যত বড় অথবা ছোট হোক। এবং একটা কমপ্লিট সার্কেলের টাইমকেই তো আমরা পিরিয়ড বলি। তাই যদি পিরিয়ড দেয়া থাকে তখন কিন্তু আমাকে ওই ফর্মুলা করার দরকার নেই। দেখো ওমেগা ইকুয়াল আমরা পেয়েছি কি θ/t। এই ফর্মুলা দরকারই নেই যদি টি গিভেন থাকে, অথবা যদি ফ্রিকোয়েন্সি গিভেন থাকে। ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে আমরা টি বের করতে পারি। ওকে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে আমরা টি বের করতে পারি। বা এখানে আমরা সরাসরি বলে দেই, যদি যেহেতু এফ ইকুয়াল 1/t, সো ওমেগা ইকুয়াল 2πf, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে চিন্তা করে দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার টোটাল 3টা ফর্মুলা আছে। যদি নরমালি টাইম এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আলাদাভাবে দেয়া থাকে আমরা এটা দিয়ে করি, আর যদি পিরিয়ড দেয়া থাকে তাহলে বের করব 2π/t। আর যদি ফ্রিকোয়েন্সি দেয়া থাকে তাহলে কিন্তু বের করার উপায় হচ্ছে 2πf। এই 3টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারি। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি θ/t, অ্যাঙ্গুলার ভেলোসিটি 2π/t, অ্যাঙ্গুলার ভেলোসিটি 2πf। এই অ্যাঙ্গুলার ভেলোসিটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কথাটার মানে কিন্তু ফ্রিকোয়েন্সি না, কথার মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিখে ফেলো, দ্য অ্যানাদার নেম, একটু স্টার্ট দিয়ে সবাই লিখে ফেলো, আমার এখানে জায়গা না। দ্য অ্যানাদার নেম অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দ্য অ্যানাদার নেম অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ, এটা অনেকেই কনফিউজড হয়ে যায় যখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলে, মনে হয় যে কোনো ফ্রিকোয়েন্সি বের করতে বলতেছে। নো, এটা মানে কিন্তু আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট মিন্স ওমেগা বের করতে বলতেছে। তাহলে ওমেগা মানে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা দুইটা নাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি অর এটা আরেক নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অনেকেই মনে করে মানে তখন মনে হয় ফ্রিকোয়েন্সি বের করতে বলে, কিন্তু আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলে। তাই অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করার 3টা ফর্মুলার কথা আমরা জানলাম। ওমেগা ইকুয়াল θ/t, ওমেগা ইকুয়াল 2π/t, এন্ড ওমেগা ইকুয়াল 2πf। কেন এই ফর্মুলাগুলো আসছে সেটার একদম ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এগুলো, যে কেন অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল 2π/t অথবা কেন অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল 2πf। যদি এরকম আমাকে বলে তখন আমি ফর আ কমপ্লিট সার্কেল দিয়ে এক্সাম্পল দিব, কারণ একটা কমপ্লিট সার্কেল হতে যে টাইম লাগে সেটাকে আমরা পিরিয়ড বলি, আর সেই টাইমে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ 2π হয়। তাই পিরিয়ড 2π কে যদি পিরিয়ড দিয়ে ডিভাইড করে দিই, যদি আমি পিরিয়ড জানি, যদি ডিভাইড করে দিই, অন্য টাইম না কিন্তু পিরিয়ড জানতে হবে। 2π কে কোনো একটা স্পেসিফিক টাইম দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু হবে না। 2π কে যদি আমরা ওই সার্কুলার মোশনটার বা ওই সার্কুলারলি মুভিং অবজেক্টের পিরিয়ড দিয়ে ডিভাইড করে দিই তাহলে অলওয়েজ অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো। এবং তোমাকে যদি এটা প্রুভ করতে বলে যে কেন আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল 2π/t বলি, তখন তুমি এরকম ফর আ কমপ্লিট সার্কেল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিবা, বা ওইটা তুমি তোমার মতো করে লিখে দিবা। বা কেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল 2πf, তুমি এটা একদম ডিরাইভড করে দেখাবা যে কেন আমরা বলছি 2πf। এই পুরো আমি রাইট সাইডে যেটা লিখলাম এটা ডিরাইভড করে দেখাবে এক্সাম। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন? এই অ্যাঙ্গুলার ভেলোসিটি এইসব ফর্মুলা টর্মুলা নিয়ে কোনো কোশ্চেন?
পিরিয়ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন তো সিম্পল, আমরা জানি অনেক আগে থেকে। এগুলো লিখছো? হ্যাঁ স্যার। জি স্যার। ক্লিয়ার করে দিলাম। ও আরেকটা কথা, এটুতে কিন্তু প্রচুর ফর্মুলা ডিরাইভেশন আসে এক্সামে, কিন্তু অনেক ফর্মুলা, এই এটুতে কিন্তু আমাদের সব ফর্মুলার ডিরাইভেশন আমাদের জানতে হবে। আমি কিন্তু সব ডিরাইভেশন তোমাদের, কেন আমি নোটসের উপর প্রায়োরিটি দিচ্ছি, বইয়ে কিন্তু ডিরাইভেশন লেখা পাবা না এরকম ভাবে, কিন্তু আমি তোমাদেরকে সব ফর্মুলার ডিরাইভেশন দেখাবো, এগুলো তোমরা লিখে রাখবে, এক্সামে কিন্তু এগুলো আসে। বিশেষ করে থার্মালের এই সার্কুলার মোশন, গ্রেভিটেশনাল ফিল্ডের প্রচুর ডিরাইভেশন এক্সামে আসে। শুধু তো থার্মাল না, সব চ্যাপ্টার থেকে আসে, মানে ডিরাইভেশন জানতে হবে। ফর্মুলা এখন আর শুধু কোত্থেকে আসলো সেটার হিস্ট্রি জানতে হবে, যে কিভাবে আমরা এই ফর্মুলাকে ডিরাইভ করলাম। আমরা যে বলতেছি যে সেন্ট্রিপিটাল ফোর্স F ইকুয়াল mv স্কয়ার ডিভাইডেড বাই r, এটা সোর্স কি, এটা কোত্থেকে আসলো এই mv স্কয়ার বাই r। যেমন আমরা এখন বললাম যে 2 পাই বাই t, যে আমরা বলতেছি এটা কোত্থেকে আসলো, বা 2 পাই f বলছি, এটা কেন আসলো, এই কেন গুলো কিন্তু এখন জানতে হবে। তাই সব ফর্মুলার ডিরাইভেশন কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে এটুতে, ঠিক আছে? এটুতে ম্যাথমেটিক্যাল কোশ্চেন কম আসে, এই ডিরাইভেশন বিভিন্ন মানে তোমাকে এক্সপ্লেইন করতে বলা, কোন একটা কনসেপ্টকে ডেসক্রাইব করতে বলা, এই টাইপের কোশ্চেন বেশি আসে, ম্যাথস কম আসে। এই যে এখন আমরা একটা ফর্মুলা ডেরিভেশন দেখব, রিলেশন বিটুইন ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আমরা একটু ডেরিভেশনটা দেখি। ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশন কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা আর ভেলোসিটি মানে ভি। নরমালি যদি আমরা একটা সার্কুলার মোশন কথা থিঙ্ক করি, ধরো এটা এই পর্যন্ত আসলো, এটা 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 একটা সার্কুলারলি মুভিং পার্টিকেল, পার্টিকেলটা এ থেকে বিতে চলে আসলো, তাহলে সে কতটুকু ডিসপ্লেসমেন্ট মুভ করলো সেটাকে আমরা লেংথ অফ আর্ক বলে থাকি। সে যতটুকু ডিসপ্লেসমেন্ট মুভ করলো সেটাতেও তার লেংথ অফ আর্ক, রাইট? ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে লেংথ অফ আর্ক। এ থেকে বিতে আসতে সে যতটুকু ডিস্টেন্স মুভ করলো, এটা রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস যদি আর হয়, তাহলে ভেলোসিটি ইকুয়াল আমরা কি জানি নরমালি? ধরো এই এ থেকে বিতে আসতে তার টি টাইম লাগলো, সাপোজ একটা সার্কুলারলি মুভিং পার্টিকেল ফ্রম এ টু বিতে মুভ করে আসছে, এবং এ থেকে বিতে আসার তার টাইম লেগেছে টি, এবং ডিস্টেন্স হচ্ছে এস। তাহলে নরমালি ভেলোসিটি ইকুয়াল কি হয়? ভেলোসিটি ইকুয়াল হবে এস বাই টি। বাট অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি, একজন বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল কিন্তু এস বাই টি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল হয়ে যাবে সে সেন্টারে যতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মুভ করছে সেটা ডিভাইডেড বাই টি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল হবে থিটা বাই টি। সো ভেলোসিটি ভি ইকুয়াল এস বাই টি, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল থিটা বাই টি। এটা যে কোনো এক্সাম্পলের জন্য কিন্তু ট্রু, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা এখানে ডিরাইভ করার ট্রাই করতেছি, কিন্তু এটা যে কোনো কথার জন্যই ট্রু, তাই তো? এখন থিটা ইকুয়াল কি তাহলে? থিটা ইকুয়াল আমরা কি জানি? যদি এখানে এই জায়গাটাতে আমরা থিটা ফর্মুলাটা বানাতে চাই, থিটা ইকুয়াল কি হবে? এস বাই আর হবে না? তাহলে এস ইকুয়াল কি? এস ইকুয়াল হবে আর থিটা, এস ইকুয়াল আর থিটা। তাহলে এখানে বসিয়ে দাও, ভি ইকুয়াল আর থিটা divided by t. So it is r into theta divided by t. Already আমরা জানি theta divided by t equal হচ্ছে ওমেগা, তাহলে v equal কি হবে? সরি, v equal হবে r omega. This is the relation between velocity and angular velocity for a circular motion. That means
তুমি যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি জানো এবং রেডিয়াস জানো তাহলে ভেলোসিটি বের করতে পারবে। ভি ইকুয়াল আর ওমেগা, এবং এই ডিরাইভেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত মিনিমাম 10 টাইমস এক্সামে আসছে যে হোয়াই ভি ইকুয়াল আর ওমেগা। তখন তুমি এইভাবে দেখিয়ে দিবা, কোনো কিছু লেখার দরকার নেই, কোনো স্টেটমেন্ট লেখার দরকার নেই। ফর্মুলা ডিরাইভেশন মানে আমি জাস্ট ম্যাথমেটিক্যালি এরকম ডিরাইভেশন দেখাবো, প্রয়োজনে পাশে আমি যেরকম একটা ডায়াগ্রাম করে রাখছি তুমি এরকম একটা ডায়াগ্রাম করে দিতে পারো এক্সামে। কোনো স্টেটমেন্ট লেখার দরকার নেই, কারণ জায়গা অনেক ছোট্ট জায়গা থাকে, 2 মার্কস থাকে, তাই কোনো স্টেটমেন্ট লেখার দরকার নেই। ফর্মুলা ডিরাইভেশন মানে আমি ম্যাথমেটিক্যালি ডিরাইভেশন দেখাবো, নো স্টেটমেন্ট। আমি এখানে এসে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেফিনেশন লিখবো, আমি যা বললাম রাইট সাইড ডায়াগ্রামে সেগুলো আমি স্টেট করব, এইসব স্টেটমেন্টের দরকার নাই। এক্সামিনার বুঝতে পারবে তুমি কি করতে চাচ্ছ। তুমি শুধু ফর্মুলাগুলো লিখে লিখে ডিরাইভেশনটা করে দেখাও যে কেন আমরা বলতেছি ভি ইকুয়াল আর ওমেগা। দেখো এতক্ষণ ধরে আমরা যা পড়লাম নতুন কিছু এখানে বলছি, কারণ এগুলো সোর্স তো আমি জানি, ভেলোসিটি ডেফিনেশন আমি জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেফিনেশন জানি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন জানি, সেগুলো থেকে কিন্তু আমি ফর্মুলাটাকে ডিরাইভ করলাম। এখন আমি ম্যাথস করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, অ্যাভেলেবল ভি ইকুয়াল আর ওমেগা। কেন আসলো এই ডিরাইভেশনটা জানতে হবে। লিখে ফেলো সবাই, ক্লিয়ার? কোনো কোশ্চেন? এটা লিখছো? আমি ক্লিয়ার করলাম। जी सर। অ্যাঙ্গুলার ভেলোসিটির অন্য একটা পপুলার ইউনিট আছে, সেটা হচ্ছে আরপিএম। আমরা যারা গাড়ি চালাই বা গাড়িতে চড়ি আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত, তাই না? আরপিএম। আরপিএম কথাটার মানে কি কেউ বলতে পারো? Sir, revolutions per minute. রেভলিউশনস পার মিনিট, রেভলিউশনস পার মিনিট। সো এই সার্কুলার মোশনের ম্যাথস করতে গিয়ে কিন্তু ইনফরমেশনটা আরপিএম এও দেওয়া থাকতে পারে, সেখান থেকে কিন্তু আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করে নিতে হবে। রেভলিউশন পার মিনিট, তাহলে যদি আরপিএম এ দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বের করবো, ম্যাথসে যাওয়ার আগে আমাদের সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া ভালো। ধরো বললো যে কোনো কিছু ইয়ে 20 আরপিএম, মানে 20 রেভলিউশন পার মিনিট, এটা থেকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করতে চাই। 20 আরপিএম দেয়া আছে সাপোজ, মানে 20 রেভলিউশন হয় পার মিনিটে, তাহলে সেখান থেকে যদি আমরা ওমেগা বের করতে চাই কি করতে হবে? 20 রেভলিউশন হয়, এক একটা রেভলিউশনের জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই মিনিট, মানে পার মিনিট। সো এটাকে 60 দিয়ে ডিভাইড করলে আমরা ওমেগা পেয়ে যাব। খেয়াল করে দেখো পাবো কিনা। ওমেগা মানে তো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মুভ করে। তাহলে সবসময় ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করব। তাহলে হইলো 20 ইন্টু 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অলওয়েজ যখন আরপিএম এ অ্যান্সারটা দেয়া থাকবে, যদি আরপিএম এ অ্যান্সারটা দেয়া থাকে তখন আমরা এভাবে ওমেগা বের করে দেন ফার্দার ম্যাথসে যাব। বাকি আর কি কি করতে বলে, এখন আমাকে রেডিয়াস দিয়ে দিয়ে ভেলোসিটি বের করতে বলতে পারে, তখন আমি ফার্দার ক্যালকুলেশনে যাব। তাহলে যদি কখনো আরপিএম এ দেয়া থাকে আমি এভাবে রেডিয়ান পার সেকেন্ডটা আগে বের করে নিতে হবে, বের করে নিয়ে দেন অ্যান্সার।
যদি উল্টা কাজটা হয়, আমাকে ওমেগা বের করে আরপিএম এ বলতে বলে অ্যান্সারটা, সেটা পারবো না নাকি? স্যার এটা ক্লিয়ার না, ক্যান ইউ এক্সপ্লেন अगेन 60 দিয়ে কেন ডিভাইড করছি? কারণ এটা তো 1 মিনিটে, পার মিনিটে 20 রেভলিউশন হয়। এক একটা রেভলিউশনের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই। তাহলে 20 রেভলিউশনের টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 20 ডিভাইডেড ইনটু 2 পাই। দিস ইজ দ্য টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। টাইমটা হচ্ছে এখানে 1 মিনিট, আমাকে কিন্তু সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, যে কারণে আমি 60 দিয়ে ডিভাইড করলাম, কারণ আমি অ্যান্সারটা পাচ্ছি রেডিয়ান পার সেকেন্ডে। আফ্রিদা, ক্লিয়ার তুমি? ইয়েস স্যার, বুঝতে পারছি। পার রেভলিউশন হচ্ছে 2 পাই, আর যেহেতু টাইমটা হচ্ছে সেকেন্ডে, সো কনভার্ট করার জন্য আমরা 60 দিয়ে ডিভাইড করছি। কারণ আমি পাচ্ছি হচ্ছে মিনিটে, তাই এটাকে আমার 60 জি স্যার, সেকেন্ডে বুঝতে পার পারছি। সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে। তাহলে এখন আমরা কিছু ম্যাথসে যাই। এই ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি এইসব রিলেটেড যে একটা ম্যাথস প্র্যাকটিস করি। এটা রিসেন্ট কোন একটা ইয়ারে আসা একটা কোশ্চেন। করে ফেলো তো। স্যার, হুম, স্যার সেন্টিমিটারকে কি মিটারে কনভার্ট করতে হবে? মাস্ট মাস্ট, এটা করতেই হবে। সবকিছু SI ইউনিটে কনভার্ট করে ম্যাথস করতে হবে। এই এটুর মধ্যে সার্কুলার মোশন আর গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই দুইটা চ্যাপ্টারই একটু ইজি।
সিলেবাস তো চেঞ্জ হয়েছে এবার থেকে, বাট তোমাদেরটা কি ওল্ড সিলেবাসেই থাকবে না নিউ সিলেবাসেই থাকবে সেটা আমরা 2 দিনের মধ্যে জানতে পারবো। কিন্তু সিলেবাস যাই হোক, এই চ্যাপ্টার গুলো সেম, শেষের দিকে 2-1টা চ্যাপ্টারে কিছু চেঞ্জ আসছে নতুন সিলেবাসে। এখন তোমাদের এক্সামটা কি আগের সিলেবাসে হবে না নতুনটাই হবে, সেটা এখনো ওরা জানায়নি, জানাবে। স্যার আমাদের মনে হয় নিউ সিলেবাসে হবে। সেটা তারপরে আমরা মেইল করেছি স্কুল থেকে কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, আমরা নতুন সিলেবাসটাই ফলো করবো। বইটা তাহলে তুমি কিন্তু তোমাদের নতুন সিলেবাসের বইটা কিনতে হবে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা কনফার্ম করব, ঠিক আছে? তাহলে কিন্তু নতুন বইটা কিনতে হবে। একটু দেখাই তোমাদেরকে বইটা নিউ সিলেবাসে। এই যে 3rd এডিশনের এই বইটা কিনতে হবে, দেখছো? সবাই একটু দেখে নাও। আমি নেক্সট ক্লাসে জানানোর পর যদি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এক্সাম হয় তাহলে এই বইটা কিনতে হবে, আগের বইটা বাদ হয়ে যাবে। সেম রাইটারের বই, 3rd এডিশনটা আর কি। তো বই বিচিত্রে পাওয়া যায়, আমি ওদের কাছে নিয়েছি। আচ্ছা, করতে পারছো অ্যান্সার? এটা তো মাত্রই দেখাইলাম, তাই না? কিছুক্ষণ আগেই আমি দেখাইলাম। এতে তাহলে কি করতে হবে? শো দ্যাট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ 63 রেডিয়ান পার সেকেন্ড। আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বের করতে চাই। এটা কি দেয়া আছে? 600 আরপিএম। তাহলে ব্যাপারটা হয়ে যাবে জাস্ট 600 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 60। সেম প্রসেস করে দেখো তো 63 আসে কিনা। হ্যাঁ স্যার আসে। 63 রেডিয়ান পার সেকেন্ড। পরেরটা তো আরো ইজি। ক্যালকুলেট for a point the edge of the drum, its linear velocity v equal r omega, আর দেয়া আছে 20। এটা কিন্তু খেয়াল করো, এসআই ইউনিটে দেয়া আছে কিনা, ওরা কি রেডিয়াস দিয়েছে না ডায়ামিটার দিয়েছে, অনেক সময় আমরা খেয়াল না করে ম্যাথস করে ফেলি। দেয়া থাকে ডায়ামিটার, আমি এটা কি রেডিয়াস ভেবে ম্যাথস করে ফেলি। এই ভুলটা অ্যাভেলেবল স্টুডেন্টরা করে থাকে। দেয়া আছে কোনো কারণে ডায়ামিটার, আমরা ম্যাথস করার সময় ডায়ামিটারটা কি রেডিয়াসের জায়গায় বসাই দিই, মানে এত কিছু চিন্তাই করি না এক্সামের সময়। তাই আজকের পর থেকে তোমরা এটা অবভিয়াসলি ভালো করে দেখে নিবা যে ওরা কি দিয়েছে, বা কোশ্চেনটা পড়ে স্টেটমেন্টটা পড়ে তুমি এটা ক্লিয়ার হবা আগে। অনেক সময় এমন ভাবে দেয়া থাকে বোঝা যায় না যেটা কি রেডিয়াস দেয় নাকি ডায়ামিটার দেয়, মানে এমন ভাবে স্টেটমেন্ট গুলো বলা থাকে, এমন ভাবে একটা ফিগার ড্র করা থাকে। কারণ আসলে এক্সামে তো এত ইজি কোশ্চেন আসে না, একটু টাফ আসে। হয়তো কোনো একটা ইয়ার এরকম ইজি চলে আসছিল, কিন্তু সবসময় যেরকম ইজি আসবে তা কিন্তু না। আমরা তোমাদেরকে প্রায় 50টা কোশ্চেন করাবো সার্কুলার মোশন এবং গ্রেভিটেশনাল ফিল্ড শেষ করার পর, মানে 20-25টা কোশ্চেন আছে এরকম একটা ইয়ে দিব, ওয়ার্কশিট দিব, সেটা বাসায় কনফার্ম করবা, তারপর ক্লাসে সলভ করে নিবা। তাহলে আর হ্যাঁ, v equals to r ওমেগা থেকে ইউনিটটা মিটার পার সেকেন্ড কিভাবে আসতেছে? ভালো কথা, তাও দেখাচ্ছি, এটাকে ম্যাথসটা শেষ করি। এটা কি 20 ইন্টু 100 ওমেগা ইকুয়াল কত? 63। আচ্ছা, অ্যান্সারটা কত আসে বলো, আমি তোমাকে এটা দেখাইতেছি। গুড কোয়েশ্চেন। স্যার 12.6 আসে। 12.6 মিটার পার সেকেন্ড। ম্যাথসটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই, আমি আফ্রিদার ওই কোয়েশ্চেনের অ্যান্সার দেখাচ্ছি। এটা আমি ক্লিয়ার করে দিই, সবাই লিখে নিয়েছো না ম্যাথসের অ্যান্সারটা? জি স্যার। খেয়াল করে দেখো, ভি ইকুয়াল আর ওমেগা। আর মানে হচ্ছে মিটার, আর ওমেগা মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাই তো? ব্যাপারটা এরকম না? আবার দেখো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থেটা ইকুয়াল কি?
S by R। ও না, এটা তো মিটার মিটার। আচ্ছা, এখানে তো রেডিয়ান ব্যাপারটা আসলে ওরা এভাবে থিঙ্ক করা হয়েছে, এখানে আসলে এভাবে ফর্মুলা দিয়ে এটা ডিরাইভ করা যাবে না। যখন ধরো 2 পাই রেডিয়ান, ঠিক আছে, 2 পাই রেডিয়ান্সকে যদি আমরা 2 ইন্টু 3.1416 দিয়ে যখন আমি কোনো একটা অ্যান্সার করে ফেলবো, তখন সেটার আর কোনো ইউনিট আমরা থিঙ্ক করি না আর কি, বা থিঙ্ক করা হয় না। বলা হয় যে পায়ের ভ্যালুসটা যখন 3.1416 বসাবো তখন এই রেডিয়ান ইউনিটটা আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে কি মিটার পার সেকেন্ড। এভাবে ব্যাপারটা চিন্তা করি, তোমার অ্যান্সারটা এভাবে করা হচ্ছে। এটা ওভাবে কোনো ফর্মুলা দিয়ে আর মিলানো যাবে না, কারণ এখানে দেখো থেটা মানিক তো আমরা রেডিয়ান্সে বের করি, থেটা আমরা রেডিয়ান্সে বের করি না। এখানে তাহলে কি হয়, এস এবং আর দুইটাই কিন্তু নর্মালি মিটার মিটার মিটারকে ডিভাইড হয়ে যায়, এখানে কিন্তু বেসিক্যালি এটা নো ইউনিট যদি আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করি। তাই রেডিয়ানটা বেসিক্যালি নো ইউনিট, এটা কোনো ইউনিট না, তাই এটা মিটার পার সেকেন্ডে আসছে। আপনি এটাকে বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। কারণ রেডিয়ান্সের ডেফিনেশন আমরা যেটা পেয়েছি সেটা তো এস বাই আর, হ্যাঁ মিটার জেনারেলি জুড়েই তো মিটার, তাহলে তো কেটে যায়। কারণ রেডিয়ান মানে তো এখানে ওরকম কোনো ইউনিট না, এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট না। আচ্ছা, এই জন্য এই রেডিয়ানটা জাস্ট একটা হোল নাম্বার হিসেবে থিঙ্ক করা হচ্ছে এখানে। তাহলে স্যার এক্সামে যদি বলে যে ইউনিটটা কিভাবে আমি ডিরাইভ করব তখন কি ঠিক আছে, এটা তুমি নো ইউনিট দেখিয়ে দিবা, থেটা ইকুয়াল নো ইউনিট, মানে রেডিয়ান মানে নো ইউনিট বসিয়ে দেবে এখানে এনে, তাহলে মিটার পার সেকেন্ড থাকবে। এই যে থেটা মানে তো এস বাই আর, সো বেসিক্যালি তো ফিজিক্যাল কোয়ান্টিটির কনসেপ্টে গেলে ইট ইজ নো ইউনিট। যদি আমরা কি বলে এই বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটির কনসেপ্টে যাই, তাহলে থেটার ইউনিটটা কি নো ইউনিট না? তাহলে এই রেডিয়ান মানে ইট ইজ আ হোল নাম্বার, ইটস আ নাম্বার নট ইউনিট, এটা কোনো ইউনিট নেই। সো এই জন্য হচ্ছে যেভাবে মিটার পার সেকেন্ড তাহলে মিটার পার, বাকিটা তো মিটার পার সেকেন্ডই থাকলো, এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে মিটার পার সেকেন্ড। ওকে আর এটা যে ক্যান্সেল আউট হচ্ছে এটা হচ্ছে তার প্রুফড, এই কথাটা হচ্ছে তার প্রুফড, কারণ থেটা মানে আর। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আর দুইটা জিনিস বাকি আছে আসলে, মানে মেইনলি হচ্ছে মেইন ডিরাইভেশনটা সেন্ট্রিপেটাল ফোর্সের। আর স্যার আমি তো লাস্ট ক্লাসটা মিস করেছি। লাস্ট ক্লাস কিছু পড়াইনি, লাস্ট ক্লাস কিছু পড়াইনি। আচ্ছা, সো আজকে ফার্স্ট থেকে হচ্ছে আমরা সার্কুলার মোশন শুরু করছি। আজকে ক্লাসে পড়ানো শুরু করেছি। ওকে স্যার। ক্লাস এমনি কথা বলেছি। ঠিক আছে, তাহলে বাই বাই। কার কোনো কোশ্চেন? না স্যার।